হ্যাপি নিউ ইয়ার গাইজ, হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছো? নিউ ইয়ার সবার ভালো আছে, রাইট? তো চলুন, আমি আজকে বেরিয়ে পড়েছি আমার ঘর থেকে বাইক নিয়ে। কোথায় যাচ্ছি না এত তাড়াতাড়ি তো আমি বলবো না। তো সবার ফার্স্টে আমার যেটা করতে হবে কি, বাইকে তেল নেই, তো আমাকে তেলটা ভরতে হবে। তেল ভরিয়ে কোথায় যাচ্ছি সেটা আমি আস্তে আস্তে তোমাদের সাথে ডিসকাস করব। চিন্তা করো না, সব বলবো, সব। ধৈর্য ধরো বৎস, ধৈর্য ধরো। আর বলো, নিউ ইয়ার তোমাদের কেমন কাটছে? গাইস, চিড়িয়াখানা গাইস, দেখো নতুন বছরের চিড়িয়াখানায় কত লোক গাইস। গাইস চিড়িয়াখানা গাইস, হ্যালো গাইস চিড়িয়াখানা। দেখতে পাচ্ছ গাইস, পুরো চিড়িয়াখানা খাঁচা খাঁচ ভর্তি, পুরো একদম লোকজন দিয়ে, মানে পুরো ভর্তি। তো আমরা যেখানে যাচ্ছি, যেটা আপনারা অলরেডি জানেন, তো সেই জায়গায় যেতে গেলে আমাদেরকে প্রথম নিতে হবে কি, দ্বিতীয় হুগলি সেতু ব্রিজটা। দ্বিতীয় হুগলি সেতু ব্রিজটা নিয়ে আমরা যাব আমাদের সেই গন্তব্যস্থলে। দ্বিতীয় হুগলি সেতু ব্রিজে আমি এখন উঠব, তার জন্য এখান থেকে উঠে পড়েছি, সোজা যাব। গাইস, দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ দেখো, এরকম নস্টালজিক ওয়েদার। হ্যাঁ, তার আগে সবাই বলে দিই, এখন বাজে 12টা, ওকে 12টা, দুপুর 12টা। আমি জাস্ট হসপিটাল থেকে এলাম, অ্যান্ড এসেই আমার মুড হলো আমি যাব, তো আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। টান করলাম, একটু হালকা টিফিন করেছি, করে বেরিয়ে পড়েছি। তো দেখুন, আমি এখন দ্বিতীয় হুগলি সেতু ব্রিজে। ভাই, সবাই দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে কথা বলে, কেউ কলকাতার নিয়ে কথা বলে না। কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু খুব একটা যে ভালো তা নয়। আপনারা জাস্ট চারিদিকটা দেখুন কেমন। আপনাদেরকে আমি একটা ছোট্ট টিপস দেবো। আপনারা যখন বাইক নিয়ে আসবেন না, জানবেন যেটা হচ্ছে আপনারা ভিআইপি, তাই ভিআইপি গেটের মধ্যে দিয়ে সোজা চলে যাবেন। গিয়ে সামনে গিয়ে আপনাদের রাস্তার দুভাগে ভাগ হবে, একটা এদিকে যায়, একটা ওদিকে যায়। তো আমরা নেব রাইট সাইড, কোনা হাইওয়েতে ওঠার জন্য, কোনা এক্সপ্রেসে। এই জায়গাটা ব্রিজ হচ্ছে, আমি বহুদিন ধরে দেখছি, বাট কাজ হচ্ছে খুব, কিন্তু স্লো। তো এই জায়গাটা হচ্ছে দ্য ওজি সাঁতরাগাছি, মানে দুনিয়ার সবচেয়ে জাম হয় এই জায়গাটায়। আর এই ব্রিজটায় মানে সব সময় প্রচুর পরিমাণে জাম হয়, প্রচুর। তো আশা করছি ভবিষ্যতে যখন এই ব্রিজটা হয়ে যাবে, তাহলে জামটা একটু কম হবে, তখন আমাদের ইজি হবে যেতে। বাট চলো, এখন আপাতত সাঁতরাগাছি ব্রিজটায় উঠি। একটা নস্টালজিক ফিল আসে এই ব্রিজটায় উঠলে আমার। এই ব্রিজটাতে উঠলেই আমার মনে হয় যেন বেশ সেটা একটা নস্টালজিয়া ফিলিং আসে। বাট আজকে কিন্তু আমি জাম সেরকম পাইনি। আপনারা হয়তো পেতে পারেন, তাও ঘাবড়াবেন না। এই ব্রিজটা জামই থাকে, কোনো দিনও খালি থাকে না সেরকমভাবে। তবে আজকে খালি ছিল, জানি না কেন, বাট ছিল, এটুকু বলে দিচ্ছি। তো এবার আমাদেরকে নিতে হবে কি, স্ট্রেট। কেন? আমরা যদি লেফটটা নিই, লেফটের রাস্তাটা হলদিয়া, খড়গপুর, বালেশ্বর ওই দিকে বেরিয়ে যাচ্ছে। তো আমরা তো ওই দিকে যাবো না, আমরা কোথায় যাব? অল ইউ নো। তা আমাদেরকে ওখানে যেতে গেলে কি করতে হবে? স্ট্রেট বিচটাতে উঠতে হবে। ওই রাস্তাটায় সোজা চলে যাচ্ছে আমার খড়গপুর, এই রাস্তাটা সোজা যাচ্ছে দিল্লির। তো আমরা এই রাস্তাটাই উঠব। রাস্তা তো এখন পুরো মাখনের মতো, একদম মানে ভাত দিয়ে দিলে বসে খেয়ে নিতে পারবে এরকম রাস্তা, একদম প্লেন মসৃণ রাস্তা। একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে কি, আমি ঘর থেকে বেরোনোর সময় মিটারটা 0 করে নিয়েছিলাম, অ্যান্ড এখনও অবধি আমরা 20 কিলোমিটার চালিয়ে ফেলেছি। তো 20 কিলোমিটার চালানো হয়ে গেছে, অ্যান্ড আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। তো যেহেতু টাইমটা অনেক বেশি নিয়ে ফেলেছি, টাইমটা অনেক মানে লেটে বেরিয়েছি, তাই আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে আমি যেখানে যাচ্ছি সেটা পুরোটাই ডিটেলসে দেওয়া। সো একটা কথা আপনাদের ভালো করে মাথায় রাখবেন, যখন আপনারা এই রাস্তা দিয়েই যাবেন, এই জায়গাটা কিন্তু একটু গোলকধাঁধা টাইপের। যদি রাস্তা না জানেন, ভালো করে লোককে জিজ্ঞাসা করবেন, গুগল ম্যাপস দেখতে পারেন, অথবা সাইনবোর্ডগুলো ভালো করে করবেন, ফলো করবেন। আমরা একটা টাইমে এই জায়গাটা প্রচুরবার পাক খেয়ে গিয়েছিলাম। গাইস, মনে হচ্ছে রাস্তার পাশে একটু কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনে আপনারা জানি না ক্যামেরায় আসছে কি না, তো ওইখানে দেখুন একটা লেখা আছে টোল ট্যাক্স। তো টোল প্লাজা ওই যে ওই দিকটা আছে লেফট সাইডে এদিক দিয়ে চলে গেলে সোজা আপনি খড়গপুর, কলকাতার দিকে ঢুকে যাবেন। আমরা এদিক দিয়েই বেরোবো, সোজা বর্ধমান, দুর্গাপুর ওই রাস্তাটাই নিচ্ছি। তো এই রাস্তাটা একটু কনজেস্টেড অ্যান্ড একটু খারাপ আছে, সামান্য, বেশি নয়, সামান্য খারাপ আছে।
তো এই খারাপটুকু আপনাদের একটু নেগলিজেন্স করতে হবে। আর আমরা কেন বারবার বলছি, তার কারণ হচ্ছে আমরা একটা টাইমে এই জায়গাটা প্রচুর পাক খেয়ে গেছিলাম, কারণ এই জায়গাটা পুরো গোলকধাঁধার মতো পাক খেয়ে গেছিলাম, মানে কি বলবো। তো এই রাস্তাটা ভাই, ব্রিজটা দেখো সেই লাগছে না, ব্রিজটা আমার তো হেভি লাগছে ভাই, পাবজির ব্রিজের মতো। এখানে একটা ব্রিজ বানাচ্ছে, এই রাস্তাটা খারাপ তো কনজেস্টেডও হয়, প্রচুর জাম হয়। তো আশা করছি খুব শিগগিরই এই দুটো সাইডের লাইনটা খুলে গেলে আপনাদের মানে এই জামটা থেকে অনেকটাই বেঁচে যাবেন। রাস্তাটা কিন্তু সেই বানাচ্ছে, মানে পাশের রাস্তাটা সেই বানাচ্ছে, সেই পুরো। এখানে একটা ডিভাইডার দেখতে পাচ্ছেন, জানি না ক্যামেরা আছে কিনা, ওই ডিভাইডার ওদিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে আপনার দিল্লি। আমরা যাব এই রাস্তাতেই, এই সোজা রাস্তায় বেরোবো, বর্ধমানের দিকে যাব। তো বর্ধমানের দিকে যেতে গেলে এই রাস্তা দিয়ে আপনাকে নিতে হবে, ওই রাস্তাটা সোজা দিল্লি। তা দিল্লি তো আমরা যাচ্ছি না, আমরা বর্ধমান যাচ্ছি। তো বর্ধমান যেতে গেলে এই রাস্তাটা আপনি সোজা বেরিয়ে যাবেন। রাস্তা তো একদম মাখনের মতো, মানে একদম পুরো মাখন একদম। এই রাস্তায় মোটামুটি আপনার ক্রুজিং করতেও না 90 to 100 ক্রুজ করতে এই গাড়িতে কোনো ঝামেলা হবে না আপনার। সো গাইস, এখন অবধি আমরা চলে এসেছি আমাদের প্রথম টোল প্লাজাতে। তো প্রথম টোল প্লাজাতে এসে গেছি, আর এইরকম রাইড করার জন্য, মানে রাইডটা তো প্রচণ্ড হেক্টিক হতে চলেছে। এইরকম রাইড মানে কি বলবো, এইরকম জিনিসপত্র কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ করে না। আমার মতো অসুস্থ মস্তিষ্কে যারা মানুষ আছো স্পেশালি, হ্যাঁ, তারাই এই রাইডগুলো করে থাকো। তো সুস্থ মস্তিষ্কে মানুষ তো করবে না, তো যারা অসুস্থ তারাই এটা করবে। অ্যান্ড এইরকম রাইড যদি আপনারা করতে চান, তাহলে একটা জিনিস অবশ্যই জেনে রাখবেন, আপনাদেরকে পুরোপুরি পাগল হতে হবে, লিটারালি পাগল হতে হবে। সুস্থ যদি হয়ে থাকেন তাহলে জীবনে এই রাইড করতে পারবেন না। তো আমরা মানে আমাদের দ্বিতীয় টোল প্লাজা পেরোচ্ছি। তো টোল প্লাজা পেরোনোর জানোই যে একদম লেফট সাইডেই বাইকটা থাকে। তো লেফট সাইড দিয়ে আমরা টুক করে বেরিয়ে যাচ্ছি। আর বেরোতে বেরোতে একটা জিনিস অবশ্যই তোমাদের বলতে চাই, নিতিন গডকারিজি আর যাই করুক ভাই, আমি জানি না কী করেছে, বাট ওনার আন্ডারে আমাদের ভারতবর্ষের 1.5 থেকে 2 লাখ কিলোমিটার রোড ওনার আন্ডারে পড়ে, সেইগুলো একদম সাঁটিয়ে বানিয়েছে পুরো। তো এই রাস্তায় এই 3টে লাইন কেন থাকে জানেন? তো যারা জানো তারা কমেন্ট করে জানাও। আমার গাড়ি অলমোস্ট 100+ চলছে এই রাস্তাতে। তো এই 3টে রাস্তা কেন হয় আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে একদম ডান সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ফাস্ট, মিডিলটা হচ্ছে কি মিডিয়াম ভেহিকেল, আর এটা হচ্ছে একদম স্লো ভেহিকেলের জন্য। আর একটা জিনিস হচ্ছে, এটা দুরকমভাবে মানে হয়। একটা হচ্ছে ট্রাক যাওয়ার জন্য একদম রাইট সাইডটা থাকে, মিডিলটা হচ্ছে 4 হুইলার অ্যান্ড সব কিছুর জন্য, অ্যান্ড হচ্ছে একদম ওপাশটা হচ্ছে কিন্তু লেফট সাইডে একদমটা, সেটা হচ্ছে কিন্তু বাইকের জন্য। এখান থেকে বাঁদিক এই যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু আপনার সিঙ্গুর যায়। সিঙ্গুর সেই এই দিক দিয়ে সোজা বেরিয়ে গেলে আপনি সিঙ্গুরে যেতে পারবেন। তো আমরা সিঙ্গুর তো যাবো না, আমরা বর্ধমান যাবো, তাই বর্ধমান স্ট্রেট বেরোবো। তো ওই ব্রিজটা যদি ওখান থেকে না নিতে পারেন, তো আপনি সামনে থেকেও নিতে পারবেন। এই ব্রিজটা কিন্তু রাস্তাটা ভালো না, কত টাইপের রাস্তাটা। এই রাস্তা দিয়ে যে সোজা চলে যাচ্ছে ওদিক দিয়ে, সোজা ওখান থেকে সিঙ্গুর চলে যায়। ওই উপর থেকে ব্রিজ আছে, ব্রিজ থেকে আপনারা ইউটার্ন মেরেও আসতে পারেন আপনারা যদি চান, মানে ইউটার্ন যদি নেওয়ার হয়, কারণ এখানে ইউটার্নের কিছু নেই, এখান থেকে পুরোই ঘুরে আসতে হবে আপনাকে ইউটার্ন নিতে গেলে স্পেশালি। আমাদের গাড়ি 100+ চলছে, অ্যান্ড আমাদের সামনে যে আরএসটা যাচ্ছে, আমরা জানি না দেখতে পাচ্ছেন কি না, সে মোটামুটি এত জোরে টানছে ভাই, আমরা গাড়ি ফুল থ্রটল দিয়ে আমি ওকে ধরতেই পারছি না, মানে কি বলবো। মালটা এত জোরে টানছে, আমি স্লো করলাম, পাশ থেকে ফস করে বেরিয়ে চলে গেল ভাই, এত জোরে, মানে মালটাকে ধরতেই পারছি না। মানে আরএস আমার গাড়ির থেকে অনেকটাই হালকা, তো আমাদের CB350 একটু হেভিয়ার থাকে, আরএসটা অনেকটাই হালকা, তো তার টপ স্পিডটাও বেশি, বাট স্টিল আমি ফুল থ্রটল দিয়ে তাকে ধরতেই পারছি না, এত জোরে টানছে, এত জোরে, মানে পুরো হু করে উড়ছে পুরো। তো CB350 একটু হেভিয়ার সাইড বাইক, তো হেভিয়ার হওয়ার জন্য ওটা স্টেবেলও বেশি অনেকটা। 110+ করলে হালকা ভাইব্রেশন হচ্ছে গাড়িতে। ও ভাই সাহ, কি রাস্তা ভাই! এই রাস্তাটা দেখে শুধু মানে কি বলবো, আমার মন থেকে শুধু একটাই কথা বেরিয়ে আসে, সেটা থ্যাংক ইউ নিতিন গডকারিজি। মানে এই রাস্তাতে ইটস লাইক আমার গাড়ি 100+ কিলোমিটার/আওয়ারে ছুটছে, মানে উইদাউট এনি স্ট্রেস, উইদাউট এনি স্ট্রাগল, 100+ কিলোমিটার/আওয়ারে ছুটেই যাচ্ছে। আমার সামনে যে আরএসটা ছিল না,
সে এত টানা টেন্ডেন্সি আমি তাকে এখন আর ধরতেই পারছি না। যদিও CB350 ইজ লিটল হেভিয়ার, তাই ওর স্পিডটা একটু স্লো, ঠিক আছে, বাট স্টিল এই দিক দিয়ে সোজা বেরিয়ে গেলে হচ্ছে আপনার লেফট সাইডে পড়বে জামালপুরটা আপনার বাঁ দিকে এইদিকে, অ্যান্ড সোজা যাচ্ছি আমরা শক্তিগড়ের দিকে। এটা আমাদের 3 নম্বর টোল প্লাজা। একটা হাওড়া, তার আগে আরেকটা ছিল, এখন 3 নম্বর। টোল প্লাজাগুলোতে একটা জিনিস আপনারা খুব ভালো করেই জানেন, দ্যাট ইজ আমাদের সবসময় বাঁ দিক দিয়ে যেতে হয়। তো আমরা তো এই বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। বাইকের টোল লাগে না, আপনারা খুব ভালো করেই জানেন। যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। তো ফাইনালি চলো, আর কি বলবো, এত ফালতু বকর করে তো লাভ নেই। চলো যাই, গিয়ে মেইন জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আমরা অলমোস্ট শক্তিগড়ের কাছে চলে এসেছি। কীভাবে এসেছি দেখুন, এই যে ইন্ডাস্ট্রিগুলো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই ইন্ডাস্ট্রিগুলো আছে মানে হচ্ছে আমরা শক্তিগড়ের অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। তো আর বেশি দূর নেই শক্তিগড়, এখনও অবধি স্টপ বলতে একবারই নিয়েছি, একবারই দাঁড়িয়েছি, এর বেশি দাঁড়াইনি। জাস্ট দাঁড়িয়েছিলাম জাস্ট হিসু করার জন্য, আর কিছু না। চলো যাচ্ছি। দেখুন বাঁ দিকে ল্যাংচা, এই ল্যাংচা, ওই ল্যাংচা কুটে, ল্যাংচা শহর, ল্যাংচা এসছে মানে আপনি শক্তিগড়ে চলে এসেছেন, এইটুকু জেনে রাখবেন। দেখুন কত ল্যাংচার দোকান, শুধু ল্যাংচা, এই ল্যাংচা কুটে, ল্যাংচা মহল, ল্যাংচা অমুক, ল্যাংচা তমুক, সব ল্যাংচাই রয়েছে। এত ল্যাংচা দেখার পরে আপনার শুধু মনে হবে যে একটা ল্যাংচা খেয়েই যাই। তো এখানে শক্তিগড়ের প্রধান মানে আইকনিক জিনিস হচ্ছে ল্যাংচা। বাট একটা জিনিস আমি সবার কাছে জানতে চাই যে এখানে সবচেয়ে ভালো ল্যাংচা কোন দোকানে পাওয়া যায়। আমি দুটো জায়গা থেকে খেয়েছি, প্রথমটা একদম জঘন্য ছিল, দ্বিতীয়টা মোটামুটি ভালো ছিল। তো কোন জায়গাটায় সবচেয়ে ভালো ল্যাংচা পাওয়া যায় প্লিজ আমাকে একটু জানিও। ট্রেড আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন গ্রিন কালারের একটা সাইনবোর্ড রয়েছে বর্ধমান, নিচে সার্ভিস রোড নিয়ে নেবেন। সঙ্গে সার্ভিস রোড নিয়ে আপনাদের কী করতে হবে, চলুন বর্ধমানের ভেতরে ঢুকতে হবে। বর্ধমান ভেতরে ঢুকতে গেলে এই যে অপোজিট লাইনে যেতে হবে আমাদের। কীভাবে যাব, এই যাচ্ছি, দেখতে পাচ্ছ তো। তো এখান থেকে সোজা যাবেন, ঠিক আছে। তো গুগল ম্যাপের ভরসাতেই আমরা আপাতত যাচ্ছি, গুগল ম্যাপ যেরকম রাস্তা বলেছে। তো এখান থেকে সোজা বেরিয়ে যাব, সোজা টুকুস করে। এখান থেকে প্রথম লেফটটা নিতে হবে আমাদের, প্রথম লেফট, বাঁ দিক, যে হাত দিয়ে আপনি এখানে ওখানে হাত দেন, ওই হাতটা যেদিকে থাকে সেই দিকটা আমরা নেব। তো ওই হাতটা আমাদের পড়বে এই যে টোটোগুলোও যাচ্ছে, এখান থেকে আমাদেরকে বাঁ দিক নিতে হবে, বাঁ দিক। তো বাঁ দিক নিয়ে নিলাম, বাঁ দিকের রাস্তায় উঠে গেলাম। এই রাস্তাটা ন্যারো, ওখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা রয়েছে বোলপুর 50 কিলোমিটার। তো চলো 50 কিলোমিটার বোলপুর, আমরা বোলপুরের দিকে বেরিয়ে যাই সোজা। এখানে কিন্তু 108 মন্দির যেটা আছে বর্ধমানের, সেটা কিন্তু এখানেই আছে, এই সামনেই। আপনারা এখানেও আসতে পারেন চাইলে, ঠিক আছে, এটাও ভালো, এই সামনে, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে বোলপুর 50 কিলোমিটার। চলো আমরা বোলপুর শান্তিনিকেতনের দিকে আপাতত বেরোচ্ছি, যাওয়া যাক ওখানেই। 108 শিব মন্দির যেটা বলছিলাম সেটা এই যে এইখানটায় রয়েছে, আপনারা দেখতে পাবেন, আপনাদের ডান দিকে পড়বে। এই যে আপনি জানি না ক্যামেরায় আসছে কিনা, বাট এই যে এই জায়গাটাই হচ্ছে আপনাদের এই যে 108 শিব মন্দিরের এখানে। গাইজ এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মনে হয় সামনে কিছু একটা আছে তার জন্য, নাহলে মনে হচ্ছে এই রাস্তাটা তো ন্যাশনাল হাইওয়ে, যদিও মেবি চওড়া করার জন্য এই বাজার বা এই জায়গাটাকে ওভারকাম করার জন্য ব্রিজটা মনে হয় তৈরি হচ্ছে। আদারওয়াইজ সামনে আমার যতটুকু মনে হচ্ছে কোনো রেল গেট ফেট আছে, বুঝলেন, ওটার জন্যই ব্রিজটা বানানো হচ্ছে। তো দেখা যাক, আমি যাই, গিয়ে কি বলা যায়। তো যা বলছিলাম, অ্যাজ আই টোলড ইউ, ইট ইজ এ রেল গেট। এই রেল গেটটাকেই মনে হয় ওভারকাম করার জন্য এই ব্রিজটা বানানো হচ্ছে। তো আমি আপাতত জাম সেরকম পেলাম না রেল গেটটার জন্য, বাট আপনারা পেতে পারেন, তো বি কেয়ারফুল।
এটা মনে হচ্ছে বর্ধমান জংশন থেকে যে লাইনটা যায় সেই লাইনটারই লাইন। সো চলো আমরা রেল লাইনটা পার করে নিই, কারণ রেল লাইনে দাঁড়িয়ে থাকতে নেই, থাকলে পুলিশ চালাবে। তো রেল লাইন পার করে নিই। ব্রিজটা বানানো হচ্ছে, তার কারণ হচ্ছে মনে হয় এই রেল লাইনটাকেই যে জামটা হয় সেটাকে ওভারকাম করার জন্য। তো আপাতত তো হয়নি, তো ব্রিজটা আশা করি হয়ে গেলে আপনাদের এই জামটা আর পেছোতে হবে না। বাট যতদিন না হচ্ছে ততদিন এইভাবেই আপনাদেরকে পার করতে হবে, ঠিক আছে? তো এইভাবেই পার করবেন। গাইজ এখানে না 4 লেনের মতো এত চওড়া জায়গা হচ্ছে, মনে হচ্ছে এই রাস্তাটা 4 লেন করবে। আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই যে ঘুরে ওদিক দিয়ে নামছে, আর এদিকে 4 লেন রাস্তা হচ্ছে। মনে হয় এটা ন্যাশনাল হাইওয়ে যেহেতু, তো 4 লেন মনে হয় খুব শিগগিরই হবে, কাজ চলছে মনে হয়। জানি না কতদূর কী হচ্ছে, আমাদের অপেক্ষা করা ছাড়া তো আর কিছু করার নেই। তো অপেক্ষাই করতে হবে আমাদের যতটা সম্ভব। গ্রামের রাস্তা অনুযায়ী রাস্তা কিন্তু কোনো খারাপ নয়, পরিষ্কার প্লেন রাস্তা, স্মুথ রাস্তা আছে। কিছু কিছু জায়গায় একটু কাজ হয়েছে, বাট রাস্তা ভালো। তো এই রাস্তায় মোটামুটি মানে আপনারা আরামসে 60-70 ক্রুজ করতে পারবেন। হ্যাঁ, যাদের কাছে CB350 আছে, হন্ডা CB350 হাইনেস হতে পারে, RS হতে পারে, অর CB350, তাদের জন্য কিন্তু এই রাস্তায় মাইলেজও ভালো পাবেন। কীভাবে? 80তে ক্রুজ করবেন, এই গাড়ির 80 হচ্ছে আপনার একটা ভালো সুইট স্পট। অ্যান্ড 5th গিয়ারে 80তে ইকোনমিক্যাল মোড হয়ে থাকে, দেখতে পাচ্ছেন ইকো। অ্যান্ড আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, তো দেখানোর চেষ্টা করছি ইকোটা দেখুন। তো ইকোনমিক্যাল মোড থাকলে আপনি মাইলেজও ভালো পাবেন, স্মুথ রাইডও করতে পারবেন। তবে এই রাস্তায় খুব বেশি জোরে চালানো আমার মনে হয় না উচিত, যেহেতু সিঙ্গেল ল্যান রোড, ঠিক আছে? তো এটা ন্যাশনাল হাইওয়ে 2B যেটা আমি দেখতে পেলাম। অ্যান্ড রাস্তাটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে হিসাবে খুবই খারাপ, খুব তাড়াতাড়ি রাস্তাটাকে ট্রিট করা উচিত। অ্যান্ড মানে ডিসঅ্যাপয়েন্টেডমেন্ট একটা ব্যাপার, যেটা ন্যাশনাল হাইওয়ে হওয়ার পরেও রাস্তাটা এরকম। ফার্স্ট অফ অল সিঙ্গেল রোড, ইট শুড বি ডাবল, জানি না, অ্যাকর্ডিং টু বাজেট। ভাই নাইস ভিউ, ভাই এখানে পিকনিক করছে, ভাই দেখো পিকনিক, গাইস পিকনিক হচ্ছে গাইস, চলো আমরাও খাবো গাইস পিকনিক। এইরকম জায়গায় কিন্তু পিকনিক করলে কিন্তু সেই লাগবে ভাই। ডান সাইডের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে সোজা চলে গেলে আপনারা কামড়াপাড়ায় চলে যাবেন, অ্যান্ড বোলপুরটা সোজা। তো এই যে ভিউটা যে দেখছেন, মানে এই যে সর্ষের ক্ষেত বলুন, এই যে আমার বাঁ পাশে রয়েছে দেখতে পাচ্ছেন, তো এই যে সর্ষের ক্ষেতগুলো, তো এই ক্ষেতগুলো দেখতেই কিন্তু সত্যি অপূর্ব লাগে। এই রাস্তার বাম্পারগুলো কিন্তু খুবই খারাপ, মানে চোখে পড়ে না। তো সাডেনলি ব্রেক করতে হতে পারে, সাডেনলি আপনাকে স্লো ডাউন করে উঠতে পারে। তো এই বাম্পারগুলো একটু সাবধানে চালাবেন এই রাস্তার মধ্যে, আপনারা হয়তো রাতের বেলা দেখতে পাবেন না। তো এখান থেকে সোজা হচ্ছে ঘুষকরা, আমরা ওখানেই যাব। হঠাৎ করে কেমন একটা রাস্তা চলে এলো গাইজ, এই রাস্তায় সাবধানে চালাবেন, কিন্তু যখন তখন চাকা স্কিড করে যেতে পারে। তো এতক্ষণ রাস্তা বেশ ভালো ছিল, বাট সাডেনলি এইরকম একটা রাস্তা, মানে চেঁচে পুরো নিয়ে চলে গেছে, মনে হচ্ছে পুরো চেঁচে দিয়েছে একদম নিচ থেকে। তো এই রাস্তায় কিন্তু সাবধানে চালাবেন, আস্তে চালাবেন, যখন তখন চাকা কিন্তু স্কিড করতে পারে, লিটারালি গাড়ি এরমভাবে দোলে দোলে। ওইখানে বুলডোজার দেখা যাচ্ছে, তার মানে কাজ হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো রাস্তাটাকে খুব ভালো করে দেওয়ার চেষ্টায় রয়েছে, মানে চেষ্টা চলছে আর কি, যতটুকু বোঝা যাচ্ছে। গাইজ আবার সেই রাস্তায় চলে এলাম, সেম রাস্তা। তো রাস্তাগুলো খুব তাড়াতাড়ি মনে হয় ঠিক করবে। এখান থেকেও কামড়াপাড়া টাইপের এক জায়গায় যাওয়া যায়, আমি জানি না, আপনারা যদি যেয়ে থাকেন জানবেন। এই রাস্তায় এরকম স্ট্র্যাপগুলো কেন, মানে কী জন্য, আপনারা কি কেউ জানেন? তাহলে একটু জানাবেন তো। তো মোটামুটি যা ফলোকে দেখতে পাচ্ছি 36 কিলোমিটার আর বাকি। তো নিয়ার অ্যাবাউট 3 o'clock হবে আমার হয়তো বোলপুর পৌঁছাতে। তো চলুন যাই। এই সামনে একটা গ্রিন রঙের হেডিং দেখতে পাচ্ছেন, বোর্ড। তো ওই বোর্ডটা সবসময় ফলো রাখার চেষ্টা করবেন, কারণ ম্যাপ অনেক সময় অনেক রকম রাস্তা দেখিয়ে দেয়, বাট এইগুলো ঠিকঠাক রাস্তা বলে। এখান থেকে লেখা আছে বোলপুর 24 কিলোমিটার, আর ডান দিক চলে গেলে কাটোয়া। তো ডান দিক এই যে সামনে এই যে মোড়টা দেখতে পাচ্ছেন,
এইখান থেকে সোজা চলে গেলে আপনারা কাটোয়া যেতে পারবেন। তো আমরা তো কাটোয়া যাচ্ছি না, আমরা যাচ্ছি বোলপুর, তো আমরা সোজাই বেরোবো। তো বোলপুর স্ট্রেট 24 কিলোমিটার লেখা ছিল, তো আমরা যাই 24 কিলোমিটার। রাস্তা তো দেখতেই পাচ্ছেন, এইখানে আবার লেখা আছে 26 কিলোমিটার, ওখানে 24 লেখা ছিল। আমরা এখন এন্টার করলাম ঘুষখরাতে। এই জায়গাটার নাম ঘুষখরা কেন, মানে কী জন্য ঘুষখরা নামটা দেওয়া হয়েছে জানি না। ঘুষখরা থেকে বোলপুর খুব একটা বেশি দূর নয়, তো ঘুষখরা আমরা চলে এসেছি। আমরা এসেছি গোবিন্দপুরে। তো একে রাস্তাটা মোটামুটি আপনাদের স্ট্রেটই, কোনো এদিক ওদিক নেই যতটুকু দেখলাম। প্রতিটা মোড়ের মাথায় আমি তো চেষ্টা করেছি আপনাদেরকে বলার, সেটা হচ্ছে কি কোথায় কোন দিক যায়, বাট এই রাস্তাটা মোটামুটি স্ট্রেট। এইটা রাস্তাটা সোজা চলে গেলে হচ্ছে পালপাড়া, ঠিক আছে। তো আমরা মোটামুটি বাহ নাইস মন্দির, প্রণাম। আর 15 কিলোমিটার লেফট বোলপুর ঢুকতে। তো ঢোকার সাথে সাথে এই যে অপূর্ব সুন্দর, মানে গ্রাম্য একটা বেশ আসে, ভাইব আসে, খুব সুন্দর লাগে আমার। প্লাস এই যে ঠান্ডার জায়গা, মানে অপূর্ব লাগছে, চোখটাকে মানে পুরো শান্ত করে দিচ্ছে এই ভিউটা, ঠিক আছে। তো বোলপুর আর 15 কিলোমিটার। এখান থেকে আমরা এবার ম্যাপে মেরে নেব আশেপাশের সাইট সিনটা। ফার্স্ট কোথায় যাব? সুরুল রাজবাড়ি। তো চলুন তত দূর যাই। রাস্তা নিয়ে তো কোনো কমপ্লেন হবে না আশা করি। গাইজ এখানে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যায়, এই দিকটা নেবেন না কিন্তু, এই আপনারা এই দিকটাই কন্টিনিউ করবেন। ওইদিকে রাস্তাটা কোনো একটা গ্রাম বা ভেতরে শহরের মধ্যে ঢুকে যায়, আমরা ওইদিকে যাব না, আমরা এদিক দিয়েই বেরোবো। সামনে একটা গ্রিন দেখতে পাচ্ছি, ওখানে লেখা আছে বোলপুর 12 কিলোমিটার, 70 কিলোমিটার তারাপীঠ। গাইজ আপনারা এখান থেকে তারাপীঠও যেতে পারেন। কোনো একটা ব্লগে আমি তারাপীঠ যাব, আপনাদের দেখাবো আশা করছি। তো বোলপুর সোজাই, তো কোনো দিক বাঁক নেই, এটা খুব ভালো একটা জিনিস যে আপনাদের মোটামুটি বর্ধমানের পর থেকে রাস্তা পুরো কন্টিনিউ স্ট্রেট। দেখুন এখানে দেখতে পাচ্ছেন বোলপুর সোজা 12 কিলোমিটার। তো রাস্তা মোটামুটি কন্টিনিউয়াসলি স্ট্রেটই আপনাকে যেতে হবে, পুরো স্ট্রেট, ফুল স্ট্রেট, কোনো এদিক ওদিক টার্নিং নেওয়ার নেই। তো এইটা একটা খুব ভালো সাইন, ঠিক আছে। তো এদিকে একটা কোনো গ্রামের ভেতরে ঢুকে যায়, তো সেটা জানি না, ভেড়িয়া সামথিং নাম আছে গ্রামটা, আমি পড়তে পারিনি খুব একটা ভালো করে। তো আমাদের স্ট্রেট যেতে হবে, তো স্ট্রেটই যাই আপাতত, স্ট্রেট চলে যায় একদম সোজা। এইসব রাস্তা সিবি 350-র জন্য বেস্ট, সিবি 350-র জন্য। গাইজ ব্রিজটা জাস্ট একটুখানি ছিল, ব্রিজ থেকে নেমে আবার সেম গ্রিন ফ্লক, অ্যান্ড এখান থেকে 10 কিলোমিটার আবার মানে যেতেই হবে স্ট্রেটই। তো আমি ভাবলাম যে ব্রিজটা হয়তো ওরকমই রাস্তা, হয়তো বোলপুরটা পুরোটা ঢুকে যাব লাস্ট 10 কিলোমিটার, বাট না, শুধু ওইটুকুই ছিল, ওই রকমই। গাইজ অপূর্ব লাগছে এই জায়গাটা, মানে লিটারালি কথায় প্রকাশ করা যাবে না। গাইজ ওখানে কেউ পিকনিক করছে, ডিজে বাজাচ্ছে, গান আমি শুনতে পাচ্ছি, এদিক দিয়ে রেল লাইন যাচ্ছে, ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছি। তো এর উপর থেকে সোজা আমরা বেরিয়ে যাচ্ছি, অপূর্ব লাগছে। এই যে নদী বা সামথিং যেটা আছে, এটার নাম কি কেউ জানো? আমি জানি না, তো জানি না বলেই আমি জিজ্ঞাসা করছি আপনাদের। যদি জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও না কী নাম। তো এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে আমার। তবে জায়গায় মানে নদী বা খাল বা যেটাই আছে সেটাতে যদি একটু জল বেশি থাকতো না, অপূর্ব লাগতো ভাই। তো দাঁড়িয়ে আবার একটু ম্যাপটা দেখে নিলাম, আমাদেরকে আমি ভেবেছিলাম হয়তো এদিকে যেতে হবে, বাট এদিকে না, স্ট্রেট যেতে হবে। স্ট্রেট আমরা যাব সুরুল রাজবাড়ির দিকে। আমরা ম্যাপে মেরেছি সুরুল রাজবাড়ি। মোবাইল হোল্ডার থাকা সত্ত্বেও আমি মোবাইলটা পকেটে রাখি, কারণ আমার ওটাতে মনে হয় একটু ভয় লাগে মোবাইলটা যদি পড়ে যায়, অ্যান্ড যেহেতু ভাইব্রেশন ড্যাম্পার আমার নেই, তাই মোবাইলটা খারাপ হয়ে যেতে পারেই। সামনের ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে বোলপুর আর 4 কিলোমিটার, তবে সেটা আমাদের যেতে হবে রাইট সাইডে, ঠিক আছে। যেহেতু আমরা রাইট সাইড মারিনি, এই যে 4 কিলোমিটার এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু রাইট সাইডে। আমরা বোলপুর শহরের মধ্যে ঢুকবো না, আমরা সাইট সিন ফার্স্টেই করব, তাই আমরা রাইট সাইডটা নেব না, ঠিক আছে। যদি আপনারা শুধু বোলপুর যেতে চান তাহলে এখান থেকে স্ট্রেট রাইট নিয়ে নেবেন, সোজা বোলপুরে ঢুকে যাবেন। বাট আমরা যেহেতু বোলপুর এসছি, বাট বোলপুরের শহরের মধ্যে ঢুকবো না, আমরা সাইট সিন করে তারপরে যাব, তাই ডাইরেক্ট মেনেছি আমরা সুরুল রাজবাড়ি। এখান থেকে সেটা স্ট্রেট। আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন ওটা একটা মন্দির, বাট আমার পার্সোনাল রিজনের জন্য আমি মন্দিরে ঢুকতে পারবো না এখন, তাই আমি গেলাম না। আমরা এখান থেকে স্ট্রেট বেরোবো। এই যে রাস্তাটা, এটা NH14, ঠিক আছে। এখান থেকে সোজা ডান দিক বেরিয়ে গেলে যে বাইকটা যাচ্ছে, আপনারা চলে যাবেন বোলপুরে, আমরা বেরোলাম সোজা।
এখান থেকে আমাদের একটা ডান দিক নিতে হবে, এইটা না সামনে থেকে আমি বুঝতে পারছি না। তো ডান দিক নিয়ে আমাদের বেরোতে হবে সোজা সুরুল রাজবাড়ির ওখানে। তো রাস্তাটা খুব একটা ভালো না, তবে খুবই সরু রাস্তাটা। তো ডান দিক মনে হচ্ছে এইটাই আমাদের নিতে হবে, নিয়ে সোজা সুরুল রাজবাড়ি যেতে হবে এইটাই। তো আপাতত ঢুকে যাই, ঢুকে গিয়ে দেখি। তবে একটু চাপের রাস্তা, কোনো ঘরের গলির মধ্যে দিয়ে যাচ্ছি আর কি মনে হচ্ছে গাইজ আমি কোনো বাড়ির উঠানে চলে এসেছি। এই রাস্তাটা এরকম হওয়ার কথা নয়, এইটা কি না না মনে হচ্ছে এইটার সামনেটাই। তো এর পরের রাস্তাটা নেব অ্যান্ড নিয়ে আমরা যাব শুরু রাজবাড়ি। রাস্তা একটু দেখে শুনে যাবেন, পারলে ম্যাপ অন করে, ম্যাপ আপনার যদি মোবাইল হোল্ডার ড্যাম্পারিং থাকে, ভাইব্রেশন ড্যাম্পার, ওটা দিয়ে যাবেন। এইখান থেকে বেরোতে হবে। তো শুরু রাজবাড়িটা একটু ভেতরের দিকে, আপনাদের যাওয়াটা একটু চাপের আছে, আপনারা রাস্তা দেখে যাবেন। অ্যান্ড আমার মনে হচ্ছে এই রাস্তাটাই মনে হচ্ছে এই রাস্তাটাই আমাকে যেতে হবে। আমার ব্লু আর্মার রয়েছে আমার হেলমেটে, অ্যান্ড সেখানে বলছে টার্ন লেফট, টার্ন রাইট। তো আমরা রাইটটা, আমি ভাবলাম এইটা না আর পরেরটা, কিন্তু এটাই রাইট। তো এখান থেকেই আমরা রাইটটা নিলাম। চলো, ওইটাই মনে হচ্ছে দেখা যাচ্ছে, যেটা 100 মিটার পরে আমাকে বললো। 100 মিটার পরে হচ্ছে শুরু রাজবাড়ি, মানে হচ্ছে এইটাই যেটা আমরা দেখতে পাচ্ছি এটাই। ইয়েস গাইজ, পৌঁছে গেছি রাজবাড়ি। ধুমতানা না 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 না, পৌঁছে গেছি গাইজ, এটাই রাজবাড়ি, এই যে এখানেই দেখতে পাচ্ছি শুরুর রাজবাড়ি। তো রাজবাড়ি তো জানোই, এই যে এত বড় একটা রাজবাড়ি। তবে একটা জিনিস, এখানে হচ্ছে কি টিকিট আছে 10 টাকা, কিন্তু এখানে কোনো ইউপিআই চলে না, ইউপিআই কিন্তু নেওয়া হয় না। এন্ট্রান্সটা এইরকমই দেখতে, ভেতর দিকটা পুরোটা। তো যেহেতু আমরা লেট করে এসেছিলাম, সো এখানে সেরকম কিছু নেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করা যায় না, মোবাইল দিয়ে করতে পারেন। জানি না এটা কীরকম লজিক, বাট হ্যাঁ এখানে আছে। তো চারপাশটা ঘুরে দেখলে এরকমই আছে। তো রাজবাড়ি যেরকম হয়, রাজবাড়ি ওই দিকটা হচ্ছে আপনার মন্দির আছে একটা অ্যান্ডে। তবে যেহেতু আমরা লেট করে গেছিলাম, তাই রাজবাড়ি অলমোস্ট বন্ধের পথে, 4টে 4:30টার দিকে সব বন্ধ করে দেয়, অ্যান্ড আমরা পৌঁছছিলাম 3টের দিকে। তো আলটিমেট যদি এটা হয়, সেটা কিছুটা এইরকমই দেখতে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ, আপনারা দেখে নিন, আর কিছু নেই। রাজবাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি। রাজবাড়িতে অ্যাজ সাচ দেখার আমার কিছু লাগলো না, কিছু নেই, মানে 10 টাকার টিকিট দিয়ে দেখার মতো আমার অ্যাজ সাচ সেরকম কিছু নেই। মানে আপনারা যদি দেখতে চান তো অবশ্যই দেখতে পারেন। আর তারপরে হচ্ছে রাজবাড়ি এরকমই হয়, রাজবাড়িতে মেনলি আপনি যদি টাইম নিয়ে আসেন, বসে ছবি তুললেন, অ্যান্ড যদি পুজো পার্বণের সময় আসেন, ওখানে ওদের বড় করে পুজো হয়, সেই পুজোর সময় আসলেন, ভোগ টোগ খেলেন, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ অ্যাজ সাচ রাজবাড়িতে মানে এসে দেখার মতো কিছু নেই। মন্দির এখানেও একটা আছে, দারুণ মন্দির এটা, এইগুলো দেখুন কাজে দেবো, ওখানে কিছু নেই। ওই রাস্তাতে সোজা আসার পর আমরা এই মোড়ে এসে উঠেছি, অ্যান্ড এই মোড় থেকে হচ্ছে আমাদের সোজাই যেতে হবে। আমরা যাচ্ছি আপাতত রবীন্দ্র ভবন। তো এখানে আমি কোনো সাইনবোর্ড দেখতে পাচ্ছি না যে আপনাদের দেখিয়ে দেবো। তো রবীন্দ্র ভবনের দিকে যাচ্ছি সোজা। তো এই রাস্তাতে কন্টিনিউ স্ট্রেট গেলেই আমাদের রবীন্দ্র ভবন। অ্যান্ড আমরা পৌঁছে গেলাম সৃজনী শিল্পগ্রাম। এই জায়গাটার বাপরে বাপ, ভিড়টা দেখো গাইস, ভিড়টা দেখো, টিকিটের লাইন এমাথা ওমাথা। তো এইটা একটা দর্শনীয় স্থান, বোলপুরের ওয়ান অফ দ্য বেস্ট স্থান। তবে এখানে আসবো আমি, তবে আগে আমি রবীন্দ্র ভবনটা দেখে আসি। তো এইটাই মনে হচ্ছে পুরোটাই রবীন্দ্র ভবন, অ্যান্ড এই সব জায়গাগুলো দেখতেই পাচ্ছেন স্কুল টাইপের হয়ে আছে, এইগুলোই আমার মনে হচ্ছে এইটাই পুরোটাই রবীন্দ্র ভবন। এইটা পুরোটা ঘুরে দেখতে হয়, জানি না আমরা পুরো ঘুরে দেখতে পারবো কি না, যেহেতু অনেক লেট হয়ে গেছে। এবার বাইক পার্কিং করতে হবে গাইস। তো পার্কিংটা কোথায় করব? পার্কিং 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 এইটা মনে হচ্ছে এন্ট্রান্স গেট, বুঝলেন? তো এইখানে তো রাখা যাবে না। তো বাইকটা আমি পার্ক করে নিয়েছি, অ্যান্ড আমি এন্ট্রান্স গেট থেকে ঢুকলাম। এখানে একটা এক্সিবিশন হচ্ছে, ফটোগ্রাফি এক্সিবিশন। পুরোটা ঘুরে দেখা যাবে না, তার কারণ হচ্ছে কি বলবো। তো গাইজ, সেটা হচ্ছে রবীন্দ্র ভবন। এখানে সব ঘুরে এক্সিবিশন দেখতে হয়, আর কিছুই সেরকম নেই। একটা লোকের ছবি আঁকা ফাঁকা রয়েছে ওখানে, আর লাইব্রেরি।
গাইজ আমরা ভুল দিনে চলে এসেছি। আজকের দিনে এখানে হলিডেজ পুরোটাই বন্ধ, এখান থেকে নইলে পুরো ঘুরে দেখতে হতো। রবীন্দ্রনাথের মানে পুরো জিনিসটাই আর কি এর মধ্যে রয়েছে, স্কুল তার পড়াশোনা অ্যান্ড কোথায় কী কবিতা লিখেছেন সেই সবগুলো সবই রয়েছিল, বাট ঘুরে দেখতে হতো। যেহেতু আজকে আমরা ভুল দিনে চলে এসেছি তাই বন্ধ, তো কিছু করার নেই গাইজ, অন্য একদিন আবার হবে, আবার আসছে আবার হবে। তো এই সবগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই হচ্ছে স্কুল, এইখানে বসে পড়ানো হয়। অ্যান্ড তো এবার আমরা যাব সৃজনীশীল প্রোগ্রামে। তো ওরা যেহেতু দেখলেন আসার পথেই রাস্তায় পড়েছিল, তো যাওয়ার পথে সেম রাস্তাতেই পড়বে, তো ওই রাস্তাতেই আমরা কন্টিনিউ করছি। তো এইগুলো আপনাদেরকে পুরো ঘুরে দেখতে হয়, যে এই সবগুলো পুরো জায়গাটাই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আর কি বানানো। তো এগুলো আপনাদের পুরো ঘুরে দেখতে হয়। তো চলুন, এখানে টোটোও পাওয়া যায়, টোটো 200-300 টাকা নিলে, মানে আপনারা যদি আর্লি মর্নিং আসেন টোটো ধরে আপনারা পুরোটাই ঘুরতে পারবেন। অ্যান্ড মানে ওদের বললে ওরা পুরোই ঘুরে দেখিয়ে দেয়। আর বাইক নিয়ে আসলে একটু মানে আপনারা যদি আর্লি মর্নিং আসেন তাড়াতাড়ি এসে ঘুরে আপনারা মোটামুটি এখান থেকে একদিনেই বেরিয়ে চলে যেতে পারবেন, যদি আপনারা কলকাতা থেকে আসেন আর কি। সো দিস ইজ সৃজনীশীল প্রোগ্রাম, আমরা চলে এসেছি। এবার ব্যাপারটা হচ্ছে আমাকে বাইকটা পার করতে হবে, এখানে বাইক রাখা আছে দেখতে পাচ্ছি, তো আমাকে বাইকটা পার করে নিতে হবে। বেতাল তখন টিকিটের লাইন ছিল গাইজ, এখন জানি না কি অবস্থা, এখন তো ফাঁকা লাগছে। তো গাইজ ঢোকার সময় একটা কথা আপনাদের বলে দিই, এখানে যদি আপনি মোবাইলে ভিডিও করেন তাহলে ওকে, বাট যদি আপনি অ্যাকশন প্রো, গো প্রো ওর কোনো ভিডিও ক্যামেরা দিয়ে শ্যুট করার চেষ্টা করেন তাহলে কিন্তু 2000 রুপিস দিতে হবে ওদেরকে ফাইন। মানে এটা কি লজিক আমি বুঝতে পারছি না, আমি এটা রাজবাড়িতেও দেখলাম, এখানেও দেখলাম। তো আমি একটু জানি না মোবাইলের ভিডিওতে এটা কী বলে, কিন্তু ভিডিওগ্রাফি এখানে করলে 2000 রুপিস দিতে হবে, ওখানে পরিষ্কার লেখা আছে। অ্যান্ড ঢোকার সময় সিকিউরিটি গার্ডটাও আমাকে বললো। তো আমি যতটা পেরেছি মোবাইলে লুকিয়ে চুরিয়ে ভিডিও করার চেষ্টা করছি, অ্যান্ড আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি। এখানে বেশ নাচ গান হচ্ছে, তো এই জায়গাটা আপনারা ঘুরে দেখবেন, এখানে কিন্তু দারুণ লাগবে। আপনারা এখানে এসে দারুণভাবে ঘুরবেন, দারুণভাবে এনজয় করবেন, একটা ভালো ভাইব পাবেন। দেখুন এখানে সবাই বসে আছে, এখানে ছোটো ছোটো মানে ইয়েও রয়েছে, দোকান রয়েছে, যেখানে এরা না নিজে হাতে বাড়িতে বানায়। সো বানিয়ে এগুলো তারা এখানে এক্সিবিশন এনেছেন বলতে পারেন। এখানে প্রতিটা জায়গার রয়েছে, আসাম, এটা ওয়েস্ট বেঙ্গল, তো এরকম রয়েছে। এই যে দেখুন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, তো ওদের পশ্চিমবঙ্গের যেটা ঐতিহ্য সেখানে ছোটো ছোটো ঘরের মধ্যে করে রাখা আছে। এটা আসাম, এটা রয়েছে। তো এগুলো ভেতরে ঢুকতে গেলে কী করতে হয়, জুতোটা খুলতে হবে। তাই পশ্চিমবঙ্গর এটা দেখছিলাম আমরা, কিন্তু বাইরে থেকেই আমরা দেখলাম। দেখুন দুর্গা পুজো, দুর্গার রয়েছে, মা দুর্গার, আমাদের জয় মা দুর্গা। তো পশ্চিমবঙ্গের ঐতিহ্য হচ্ছে কি মা দুর্গা পুজো একটা জিনিস বড় করে হয়, তো সেগুলো এখানে রয়েছে। আপনারা এই জায়গাগুলো পুরোপুরি ঘুরে দেখতে পারেন, অ্যান্ড অবশ্যই দেখবেন, দেখতে পারেন কি অবশ্যই দেখবেন, অনেক কিছু দেখতে পাবেন। তো এখান থেকে এই যে এই জিনিসগুলোই এরকমই। তো এখানে ফাইনালি আমরা শেষ, আমরা এবার বেরিয়ে যাব, যেহেতু আমাদের আরও ঘুরতে হবে। তো এখানে ভালো ভালো জিনিস আছে, আপনারা দেখবেন। আমাদের ওটা কমপ্লিট, আমরা এবার বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা যাব বলে। তো ম্যাপে দেখে নিয়েছি কঙ্কালীতলা কোন দিকে, অ্যান্ড নাও আমরা বেরিয়ে পড়ছি কঙ্কালীতলার দিকে। এই কাকাদের একটু জিজ্ঞাসা করতে হবে ম্যাপে কী দেখাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না, দাঁড়ান জিজ্ঞাসা করে নিই। তো জিজ্ঞাসা করে নিচ্ছি এদিক দিয়ে যাওয়া যায়, অ্যান্ড ম্যাপে যে রাস্তা দেখাচ্ছিল একটু আগাপাতারি আমি বুঝতে পারছিলাম না, তাই দাদাদের জিজ্ঞাসা করে নিলাম, ম্যাপটা দেখে নিই। তো ম্যাপ ধরেও যাব, প্লাস দাদাদের জিজ্ঞাসা করে নিয়েছি কীভাবে কী যেতে হয়। তো চলো আমি তোমাদের রাস্তাটা টুক করে দেখিয়ে দিই। এইগুলো মনে হচ্ছে যতদূর আমার মনে হয় যে রবীন্দ্র ভবন আছে না, ওখানকার টিচার্সদের কোয়ার্টারগুলো এইখানে থাকে। এটা ছাত্রী হোস্টেল, এটা গার্লস হোস্টেল গাইজ, গার্লস হোস্টেলের পাশ দিয়ে যাচ্ছি গাইজ। তো এখানে একটা ডিয়ার পার্ক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে ডিয়ার পার্ক আছে, ডিয়ার পার্কে আপনারা যেতে পারেন। এখান থেকে আমরা বাঁ দিক নেব, আমাকে ওই প্রথমে ওই দাদাগুলো বলেছিল যে প্রান্তিক স্টেশন অবধি যেতে, ওখান থেকে জিজ্ঞাসা করে নিত। তো এখানে দেখলাম বাঁ দিকে গেলে প্রান্তিক স্টেশনটা, তাই আমরা বাঁ দিক নিয়ে নেবো সোজা।
অ্যান্ড স্ট্রেট গোয়িং টুয়ার্ডস প্রান্তিক স্টেশন। তো এখানে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন সামনেই দুটো রাস্তা। তো আমাদেরকে ডান দিক যেতে হবে। তো ডান দিক যেতে গেলে এই দিক দিয়ে না, মনে হচ্ছে এদিক দিয়েই আমাদের ডান দিক যেতে হবে। লেফট সাইড ইজ দ্য রুল ইন ইন্ডিয়া। তো আমাদেরকে এখান থেকে গিয়ে সোজা ডান দিক টার্ন নিতে হবে। তো ডান দিক টার্ন নিতে হবে, চলো যাই ডান দিকটা টার্ন নিই। এই যে মোড়ের মাথা দেখতে পাচ্ছেন, এইখান থেকে এই টোটো ফোটোগুলো চলে যাচ্ছে, আমরা ডান দিক নেব। তো রাস্তাটা ভালো করে দেখে নিতে হবে গাইজ। এই ডান দিক, এই সোজা ডান দিক। হ্যাঁ, আপনারা এই দিক দিয়ে আসলেও দিক দিয়ে আসা যায়, বাট আমি আসিনি। তো সোজা ডান দিক, এই রাস্তাতে সোজা আপনি যাবেন, অ্যান্ড সোজা গেলে আপনারা প্রান্তিক অবধি পৌঁছাবেন। রাস্তা খুব একটা ভালো না, তো সাবধানে যাবেন আর কি, ঠিক আছে? চলো যাওয়া যাক। আপাতত রাস্তায় যেরকমই আছে মোটামুটি আমাদেরকে কঙ্কালীতলা দেখতে হবে, অ্যান্ড ওটাই আমাদের আজকের লাস্ট। ওর পরে আমরা সোজা কলকাতার দিকে বেরোবো, কারণ এরপরে লেট হলে আমাদের আর কলকাতা পৌঁছানো হবে না গাইস। তো এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। প্রান্তিকের স্টেশনের কাছাকাছি চলে এসেছি। রেল লাইন আমি দেখতে পাচ্ছি গাইস, এটা রেল লাইন। প্রান্তিক স্টেশন এইখান থেকে আমাদের বাঁ দিক নিতে হবে। এই যে এই রেল লাইন ক্রস করে আমাদেরকে বাঁ দিক যেতে হবে, মানে রেল লাইনটা পুরো ক্রস করে ওপারে যেতে হবে আর কি। রেল লাইন পার করার পর আমাদের দুটো গলি পড়বে। প্রথম গলি বাঁ দিকটা নেবেন না, দ্বিতীয় বাঁ দিকটা নেবেন। আমি জিজ্ঞাসা করেছি, ওখানে ভুলে গেছিলাম, অ্যান্ড ম্যাপে ভুলভাল দেখাচ্ছিল, তো ওখান থেকে জিজ্ঞাসা করে নিলাম। দ্বিতীয় বাঁ দিকটা নিয়ে সোজা বেরোতে হবে। তো যাই, আমাদের এই মোড়ের মাথা থেকে আবার বাঁ দিক নিতে হবে, নিয়ে আরেকটা ডান দিক আছে। কোন ডান দিকটা গাইজ? অ্যাকচুয়ালি আমি ডান দিকটা পেরিয়ে চলে এসেছি। আপনারা ওখান থেকে হয়তো সোজা ডান দিকটা মেরে দিতে পারতেন, বাট আমি এগিয়ে চলে এসেছি ম্যাপের জন্য। আমি আবার জিজ্ঞাসা করে আমি পিছনে এলাম, এখান থেকে আবার যাচ্ছি। এই জায়গাটা একটু সাবধানে পারলে লোককে জিজ্ঞাসা করে নেবেন, অ্যান্ড জিজ্ঞাসা করে যাবেন আশেপাশে যদি কেউ থাকে, অথবা যদি ম্যাপে মেরে আসেন তো ভালো করে ম্যাপটা দেখে বুঝে শুনে যাবেন, কারণ আমার একটু ভুলের জন্য আমাকে আবার রাউন্ড মেরে আসতে হয়েছে, ইউটার্ন নিয়ে আসতে হয়েছে। অ্যান্ড যেহেতু আমি ম্যাপটা মানে ঠিকঠাক করে বুঝতে পারছি না, যেহেতু আমি মানে কী বলবো, আমি ব্লু আর মানে আমি লাগিয়ে রেখেছিলাম ম্যাপটা, আমার এখানে মোবাইলে আমি রাখিনি। তো এখান থেকে আবার সোজা যেরকম রাস্তা যাচ্ছে বাঁ দিক নিয়ে সোজা বেরোবো। বাঁ দিক, এখান থেকে আবার বাঁ দিক নিতে হবে। তো মেন রোড থেকে আবার বাঁ দিক, তো জানি না কোনটা, দাঁড়াও তোমাদের দেখানোর চেষ্টা করি যতটা সম্ভব। রাস্তা বাপরে বাপ, কোমর মাজা ব্যথা হইয়া গেল এই রাস্তাতে। তো বাঁ দিক গাইজ, বাঁ দিক কোনটা, কোন বাঁ দিকটা একটু ম্যাপ দেখে আসবেন। আমি এক্স্যাক্টলি রাতের অন্ধকারে আপনাদের হয়তো আমি দেখাতে পারছি না, বাট যতটা সম্ভব হচ্ছে আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর। বাঁ দিক এইটা মনে হচ্ছে না, একবার দেখতে হবে, দাঁড়ান দেখে নিই গাইজ। এই বাঁ দিকটা নয়, এর সামনের বাঁ দিকটা। তো আমরা সামনের বাঁ দিকটায় যাচ্ছি, দেখি। ও এই তো লেখাই আছে, এই তো বড় করে সাইনবোর্ড টানানো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। তো আপনাদের অসুবিধা হবে না এখান থেকে। তো এটা সোজা গেলেই কঙ্কালীতলা। তো চলুন সোজা যাই, সোজা একদম স্ট্রেট বেরোলেই কঙ্কালীতলায় পৌঁছে যাব। তো পৌঁছে গেছি কঙ্কালীতলায়, এটাই হচ্ছে মন্দির। এখান থেকে জিনিসপত্র কিনে আপনাদের পুজো দিতে পারবেন, পুজো দেওয়ার জন্য। অ্যান্ড স্ট্রেট দেখতে পাচ্ছেন লেখা আছে বড় করে, তাই না ক্যামেরায় কতটা আসছে, বাট স্ট্রেট লেখা আছে ওই যে কঙ্কালীতলা। তো আমি ভেতরে ঢুকতে পারবো না, কারণ আমার একটা পার্সোনাল প্রবলেম হয়েছে, তার জন্য আমি ভেতরে মন্দিরের ভেতরে ঢুকতে পারছি না। আপনারা আসলে ভেতরে ঢুকবেন, পুজো দেবেন। এই জায়গাটার নাম কঙ্কালীতলা কেন জানেন? তো মাতা পার্বতীর মৃত্যুর পরে যখন শিব তাকে কাঁধে করে নিয়ে একদম মানে ধ্বংসের নাচ শুরু করেছিল, তখন সেই পুরো বডিটাকে টুকরো টুকরো করেছিল আমাদের বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে, তার কঙ্কালটা এখানে পড়েছিল, তাই কঙ্কালীতলা। তো আমাদের দর্শন কমপ্লিট, এখান থেকে আমরা বেরিয়ে যাব সোজা বাড়ির দিকে। তো আপাতত মেন রোডে ওঠাটাই মেন, মানে আমাদের মেন মোটো আর কি। চলো যাই। দেখো গাইজ, ওখানে একটা মেয়ে রয়্যাল এনফিল্ড মিটিয়র চালাচ্ছে, আর তোমরা সালা বাইকই চালাতে চাও না। ছি 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 ছি। গাইজ, যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি একটা জিনিস বলি, এইরকম জোনাকি হয়ে রাস্তার মধ্যে চালাবেন না। আপনাদের এই ইন্ডিকেটারে মানে হ্যাজার্ড লাইটটার কারণ হচ্ছে এমার্জেন্সি পারপাসে চালানোর জন্য। উইদাউট এনি এমার্জেন্সি রাস্তার মধ্যে রাতের বেলা যদি এরকম জ্বালিয়ে রাখেন, পিছনের রাইডারের খুব প্রবলেম হয়। বাপরে, খুব বাজে রাস্তা গাইজ। তো আমরা ম্যাপে মেরে নিয়েছি কলকাতার রাস্তার জন্য। আপাতত আমরা সোজা উঠবো বর্ধমানে।
তো বর্ধমানে যে রাস্তাটা আমরা যাচ্ছি খুবই খারাপ রাস্তাটা, এই দিক দিয়ে আপনাদের একটু দেখানোর আমি চেষ্টা করছি। রাতের বেলা দেখানো তো সম্ভব নয়, পুরোপুরি যতটা সম্ভব আর কি আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের, যাতে আপনারা দেখতে পান, দেখে একটু আইডিয়া করতে পারেন। তবে আমি বারবার সাজেশান দেবো, যেটা হচ্ছে কি আপনারা ম্যাপ মেরে নেবেন, ম্যাপ মেরে যাবেন, কারণ এইখানে আপনি বোঝাতে গেলে কিন্তু চাপ হয়ে যাবে। রাতের অন্ধকারে আপনার কিছু বুঝতে পারবেন না ভালো করে আমার মতে। তো এখানে ম্যাপ পেরে নিলে আমার মনে হয় আপনারা বেটার আইডিয়া পাবেন, বেটার বুঝতে পারবেন জায়গাগুলো। মোটামুটি যদি আমি বোলপুর নিয়ে বলি, প্রায় সবই ঘুরেছি, রবীন্দ্রভবনটা পুরোপুরি ঘুরতে পারিনি। তার কারণ আমরা ভুল দিনে এসেছি। আমরা যদি অন্য কোনো দিনে আসতাম তাহলে আই গেস বোলপুরটা পুরোপুরি ঘুরতে পারতাম। বৃহস্পতিবার দিন এখানে বন্ধ থাকে, অ্যান্ড আপনারা যদি আসেন বৃহস্পতিবার দিন কোনো কারণে, তবে রবীন্দ্রভবন আপনারা কিন্তু বন্ধ পাবেন। তো আই সাজেস্ট কি আপনারা বৃহস্পতিবার না এসে অন্য কোনো দিন আসার চেষ্টা করুন, তাহলে আপনারা খোলা পাবেন। তো রাস্তার মধ্যেখান থেকে আমি যতটা সম্ভব আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অ্যান্ড এইখানে একটা জিনিস জানবেন, এদের কিন্তু ভেতরের এই যে রাস্তাগুলো, গলির ভেতরে আমরা যেখান থেকে যাচ্ছি, এখানে কিন্তু 4 চাকায় এরা ট্যাক্স নেয়, মানে কিছু লোক দাঁড়িয়ে চাঁদা নেয়। বাইকে নিতে দেখিনি, তো আপনারা একটু সাবধানে যাবেন, তবে ম্যাপ মেরে নেবেন। ম্যাপ মারার ফলে কিন্তু আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে ম্যাপ এমন এমন রাস্তা দেখায় যেগুলো একটু চাপের হয়ে যায়। তো আপনারা পারলে লোককে জিজ্ঞাসা করে মেন রোডে ওঠার চেষ্টা করুন, অথবা যদি লোককে না জিজ্ঞাসা করতে পারেন তাহলে ম্যাপ 4 লেন বা 4 হুইলার হিসাবে মারুন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে, হ্যাঁ, মেন রোডটায় যাওয়ার জন্য। তো এই রাস্তাতে আমি যতই বলে দিই আপনাদের এদিক থেকে এদিকে, ওখান থেকে ওখানে, আপনারা কিছুই বুঝতে পারবেন বলে আমার মনে হয় না। তো আর কি বলবো, আপনাদের ভিডিওটা কেমন লাগছে জানাবেন অবশ্যই। অ্যান্ড এই অবধি ভিডিওটা রাখার আমি চেষ্টা করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব, আর চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। এরকম আরও কিছু ঘোরার ভিডিও নিয়ে আসবো। তো গাইজ, আপাতত গুড নাইট, সবাই ভালো থাকো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ জানি ভিডিওটা হয়তো নিউ ইয়ারে অনেক পরে আমি আপলোড করতে পারবো, কারণ ভিডিওটার যেহেতু আমি নিউ ইয়ারের দিন এখানে এসেছি বোলপুরে, তো ভিডিওটা নিউ ইয়ারের দিনই আপলোড করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। তো চলুন গাইজ, গুড নাইট, বাই, স্টে সেফ, হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন। 2006-এ আপনাদের স্বাগতম। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রীরাম, বাই। গাইজ ল্যাংচা, গাইজ এটা তো আমি ভুলেই গেছিলাম। গাইজ শক্তিগড় এসে গেছে গাইজ, এখান থেকে আমরা ল্যাংচা খাবো না গাইজ? সকালে তো খাইনি, তা বলে এখনও খাবো না গাইজ? ল্যাংচা খেতে হবে গাইজ। আমরা শান্তিনিকেতন চলে গেলাম ল্যাংচা না খেয়ে, আমরা শক্তিগড় দিয়ে ল্যাংচা খাবো না গাইজ? খাবো না আমরা ল্যাংচা গাইজ? তো শক্তিগড়ে আসলে আপনারা 101টা ল্যাংচার দোকান দেখতে তো পাবেন, কিন্তু আমি এখনও অবধি জানি না কোনটাতে সবচেয়ে ভালো ল্যাংচা পাওয়া যায়। এই যে ল্যাংচা হাট, ল্যাংচা ঘর, ল্যাংচার অনেক কিছু দেখতে পাচ্ছি, ল্যাংচা স্টেশন। তো আমি জানি না এখানে কোথায় ল্যাংচাটা ভালো পাওয়া যায়। তো আমি চেষ্টা করবো একটা জায়গার মোটামুটি খাওয়ার। আপনারা যারা দেখছেন ভিডিওটা, তারা যদি জেনে থাকো কোন দোকানটায় ভালো পাওয়া যায়, প্লিজ আমাকে জানিও, আমি নেক্সট টাইম ওখান থেকে খেতে চাই। অ্যান্ড আপাতত আমি একটা জায়গাতে ল্যাংচা তো খাবোই, কারণ শক্তিগড় এসে যদি ল্যাংচা না খেলাম তাহলে আমার মরে যাওয়া ছাড়া আর বেঁচে থেকে লাভ নেই গাইস, মরেই যেতে হবে। তো আমি আপাতত একটা দোকান খুঁজছি, আমার যেটা মনে হবে একটু অথেন্টিক, সেখান থেকেই খাওয়ার চেষ্টা করব। তো দেখি কোনটা 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 আপনাদের মতো কোনটা সবচেয়ে, ল্যাংচা মহল কি সবচেয়ে বেটার? হ্যাঁ আমি জানি না, আমার ঠিক মানে আমার জানা নেই কোনটা। তো এখানে কৌশিক ঘোষের ল্যাংচাও পাওয়া যায়, সেই জন্য আমি দেখালাম ওটা। অ্যান্ড কোথায় খাবো গাইস?